আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়, যেটা হলো মহাকর্ষ ও পৃথিবী, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর জন্য মেবি 2টা থেকে 3টা ক্লাস লাগবে, তারপর এটার ভিতরে আমাদের পুরো অধ্যায় শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথমে যে পৃথিবী ও মহাকর্ষ অধ্যায়টা আছে, এটার ভিতরে যে পৃথিবী আর মহাকর্ষ, এটা নিয়ে কেন আলোচনা করছে, এটা নিয়ে আলোচনা করছে। মনে করো অনেকে তো তোমাদের অ্যাস্ট্রোনমি অথবা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে বুঝতে চাইতেছো। তারপরে তোমরা পৃথিবী দেখো, তোমরা কি বলে, তোমাদের আশেপাশে অনেকগুলো কোশ্চেন আছে, তোমাদের নিজে থেকে অনেকগুলো কোশ্চেন বের হয় যে এটা কেন হয়, এটা কেন হয়। সেটার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমার মতে সেটা হলো পৃথিবী ও মহাকর্ষ। আচ্ছা, এই আমরা এক্ষেত্রে তোমাদের বই ফলো করবো, বইয়ের যে পাঠগুলো আছে সেগুলো থেকে আমরা ধরে ধরে সবগুলো এক্সপ্লেন করে আমরা এগিয়ে যাব। তাহলে প্রথমে আছে মহাকর্ষটা। এখন মহাকর্ষ জিনিসটাকে সেটা আমাদের বুঝতে হবে। মহাকর্ষ কি আসলে আমাদের বুঝতে হয়। একদম শুরু থেকে যদি শুরু করি, একদম শুরু থেকে শুরু করলে মনে করো আহ মনে করো আশেপাশে কোনো কিছু নাই, একটা বস্তু আছে আর তার পাশে আরেকটা বস্তু আছে। তাহলে এই দুটা বস্তু আছে মহাকাশে। মহাকাশে বলতে মহাশূন্য, মনে করো মহাশূন্য আর কিছু নেই, শুধু এই দুটা বস্তু আছে। তাহলে এখানে কি ঘটবে দেখো তো। এখানে তুমি যদি ভালো করে তাকাও, তাহলে এই বস্তুটা আর এই বস্তুটা, এই দুটোর কিন্তু ভর থাকবে, তাই না? এই দুটার ভর থাকবে। তো আমরা যদি এখানে মহাকর্ষটাকে এক্সপ্লেন করতে যাই, তাহলে আমাদের দুইটা জিনিস সামনে আসে। একটা হলো নিউটন আর একটা হলো আইনস্টাইন। আমরা তোমাদের যে বই আছে সেখানে নিউটনিয়ান ফিজিক্স নিয়ে আলোচনা করছে, তবে এখানে আইনস্টাইনের ফিজিক্সও আনা যায়। আইনস্টাইনটা সবচেয়ে বেশি ভালো আর কি। তবুও তোমাদের বই যেহেতু নিউটনের ফিজিক্স নিয়ে আলোচনা করছে, তাহলে আমরা নিউটনিয়ান ফিজিক্সে চলে আসি। ঠিক আছে, তো নিউটনিয়ান ফিজিক্সের মতে এখানে যদি দুটা থাকে, বস্তু থাকে, যেটা আলাদা আলাদা ভর আছে, মনে করো M1 আর M2, এম দিয়ে ভর বোঝাইছে, তাহলে এখানে কি করবে জানো? এখানে আহ, দুটোর মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি হবে। এ একে এইভাবে টানবে, এ আবার একে এইভাবে টানবে। মনে করো আহ এ দুটো জিনিস আছে আর কি। তো এ দুটা যদি তুমি মহাশূন্যে রাখো, তাহলে এ একজন একজনকে আকর্ষণ করবে। এই আকর্ষণের যে বলটা তাকে মহাকর্ষ বল বলে, বুঝছো? এই আকর্ষণটা হলো মহাকর্ষ বল। এখন এটা আমরা পৃথিবীতে কিভাবে বুঝতে পারি? কিন্তু পৃথিবীতে কিভাবে বুঝতে পারি? আকর্ষণ, বুঝছো? মহাকর্ষ কিন্তু সাধারণ ভাবে, এটা মাথায় রাখবা, বড় হলে বুঝবা, সাধারণ ভাবে কিন্তু বিকর্ষণ করে না, তবে কিছু রেয়ার কেস আছে। যাই হোক, তাহলে এখানে আকর্ষণ করে। এখন এটা আমাদের সাথে কিভাবে রিলেট করতে পারি? তুমি পৃথিবী পৃষ্ঠে, তুমি পৃথিবীতে দাঁড়িয়ে আছো। পৃথিবীতে দাঁড়িয়ে থাকলে তুমি কেন দাঁড়িয়ে আছো? কারণ তোমাকে নিচে দেখেও টানতেছে, তাই না? কে টানছে? পৃথিবীটা টানছে, এই পৃথিবী। তাহলে একটা বস্তু হলো তুমি, আরেকটা হলো পৃথিবী। পৃথিবীর ভর অনেক বেশি, তুমি বড় আমি দিলাম। তো এই একজন একজনকে টানছে, তুমিও কিন্তু পৃথিবীকে টানতেছো। কথা হলো তোমার ভর পৃথিবী অপেক্ষা এত কম যে সেটা বোঝা যায় না। তাহলে আমরা বলতে পারি যে পৃথিবী যে তোমাকে টানে, সেটা হলো মহাকর্ষের একটা অংশ, মানে মহাকর্ষের একটা কি বলে ক্ষেত্র বলতে পারি। তবে এখানে একটা জিনিস মাথায় রাখার দরকার, পৃথিবী যখন চলে আসবে, এই দুইটা বস্তুর মধ্যে যদি পৃথিবী চলে আসে, তখন সেটা মহাকর্ষ না বলে আমরা অভিকর্ষ বলবো। মনে করো এটা পৃথিবী, এটা চাঁদ, তাহলে সেটা কি হবে? অভিকর্ষ। আর এটা যদি চাঁদ হয়, মনে করো এটা চাঁদ না, এটা মনে করো বুধ গ্রহ, বুধ, এটা মনে হয় সূর্য, এটা বুধ, তাহলে কি হবে? মহাকর্ষ হবে। বুঝছো? পৃথিবী যদি চলে আসে, তাহলে সেটা কি হয়ে যাবে? অভিকর্ষ হয়ে যাবে। এটা মাথায় রাখো। এখন নিউটন যে এই সম্পর্কে বলছিল, নিউটন আমাদেরকে কি বলছিল জানো? নিউটন বলছিল এই দুটোর ভিতরে যে মধ্যবর্তী বল, বলকে আমরা এফ দিই, এফ মানে হলো ফোর্স, ফোর্স মানে হলো বল, এফ দিয়ে প্রকাশ করি। তাহলে এই এফটা কি হবে জানো? এফটা প্রথমত হবে এই ভর দুটোর গুণফলের সমানুপাতিক, ভর দুটোর গুণফলের সমানুপাতিক। তারপর এই এফটা হবে এই দুটোর যে মধ্যবর্তী দূরত্ব আছে, মধ্যবর্তী দূরত্ব যদি আমরা ডি ধরি, এটার বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক মানে 1/, হবে, বুঝছো? তাহলে কি কি দাঁড়াইছে? দুটো বল কি বলে, দুটো ভরের গুণফলের সমানুপাতিক, আর দুটোর যে মধ্যবর্তী দূরত্ব আছে তার বর্গের ব্যস্তানুপাতিক। এখন এই দুটোকে যদি আমরা একসাথে করি, যেহেতু এখানে এফ এফ একই, এই দুটো যদি আমরা একসাথে করি, তাহলে কি দাঁড়ায় জানো? এইটা সমানুপাতিক দেবো, এটা একদম সহজ, M1 M2।
তারপরে ডি স্কয়ার। হ্যাঁ, তুমি যদি অঙ্ক করতে যাও তাহলে কি তুমি সমানুপাতিক চিহ্ন দিয়ে অঙ্ক করতে পারবা? কোন মান বের করতে পারবা? মান বের করতে কিন্তু পারবা না ঠিক মতো। তাহলে এখানে এটাকে আমরা সমান বানাতে হবে, সমান, এই সমান চিহ্ন বানাতে হবে। তো তোমরা হয়তো জেনে থাকবা যদি কোনো কিছু সমান চিহ্ন বানাতে হয় তাহলে আমাদেরকে এটা ধ্রুবক অ্যাড করতে হয়। এখন তোমাদের মাথায় প্রশ্ন থাকতে পারে যে কোন একটা কিছুকে সমান চিহ্ন বানালে কেন ধ্রুবক অ্যাড করতে হয়, সেটা আমরা অন্য একটা আলাদা ডেডিকেটেড ভিডিও দিয়ে দিব, যদি সময় হয় তাহলে সেটাতে তুমি বুঝতে পারবা। যাই হোক, এখন এখানে আমরা ধ্রুবক হিসাবে জি ইউজ করব, জি, বুঝছো, m1 আর m2 বাই ডি স্কয়ার। এখন এই জি নিয়ে আমরা একটু কথা বলি। জিটা আসলে কি? জিটা হলো কি বলে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, বুঝছো। এই জিটাকে যদি তুমি এক্সপ্লেন করতে চাও, ব্যাখ্যা করতে চাও, তাহলে একটা টেকনিক আছে। সেটা কি, মনে করো শুধু এটার ক্ষেত্রে না, তুমি এটা সব জায়গায় কিন্তু কাজে লাগাতে পারো। এটা কি, এমন আমাদের কোনটা লাগবে, জিটা লাগবে না? তো জিটার সাথে কি আছে, m1 m2 আর ডি। এইগুলো কিন্তু ভ্যারিয়েবল, মানে এগুলোকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। তাহলে কি করবা, তুমি m1 কে 1 কেজি ধরো, বুঝছো, এসআই এককে নিব আমরা। m1 কে 1 কেজি ধরো, m2 কে 1 কেজি ধরো, আর d কে 1 মিটার ধরো, যেহেতু এসআই একক সবগুলোকে এক এক ধরো। তাহলে এই পুরোটার মান কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। এই পুরোটার মান 1 হয়ে যাবে। এখন 1 দিয়ে যেটাকে গুণ করে সেটা তো সেটাই হবে, তাহলে এটা কি হবে, f is equal to g। তার মানে তুমি যদি একটা বস্তু এখানে রাখো আর একটা বস্তু এখানে রাখো, এটার ভর যদি 1 কেজি হয়, এটার ভরও যদি 1 কেজি হয়, আর এটার দুটোর মধ্যবর্তী দূরত্ব যদি কত, 1 মিটার হয়, তাহলে এই দুটোর মধ্যবর্তী যে বলটা আছে, যে বল কাজ করবে, এটা কিসের সমান হবে, এটা জি এর সমান হবে, বুঝছো, এটাই জি। এভাবে তুমি জি এর মান বের করতে পারবা, বুঝছো। আর এখান থেকে জি বের করে তুমি এইটা সূত্রে বসা দিবা, যে কোনো m1 যে কোনো m2 যে কোনো ডি এর জন্য তুমি এফ এর মান বের করে ফেলতে পারবা। বুঝছো তুমি কিভাবে একটা ধ্রুবকের মান কিভাবে বের করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, আসি তারপরে। এইটা হলো আমাদের, আমাদের এখনো সূত্র। তাহলে মূল সূত্রটা কি, মূল সূত্রটা যদি আমি এখানে লিখে দিই, এখানে যদি লিখে দিই, এটা মাথা রাখবে, f is equal to g into m1 m2 divided by d square। এখানে কোনটা কি, এটা হলো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এটা হলো বল দুটো মধ্যবর্তী, কি বলে, মধ্যবর্তী আকর্ষণ বল। তারপর ডি হলো মধ্যবর্তী দূরত্ব, এমন হলো একটা বস্তু প্রথম বস্তুর ভর, m2 হলো দ্বিতীয় বস্তুর ভর, ঠিক আছে, বুঝছো। তাহলে আমরা কি বলতে পারি, কোন একটা সরি মহাকর্ষীয় বল, দুটো বস্তুর মাঝে যদি মহাকর্ষীয় বল আমরা হিসাব করতে হয়, তাহলে সেটা কি কি জিনিসের উপর নির্ভর করে, সেটা নির্ভর করে ভ্যারিয়েবল গুলো। এখানে ভ্যারিয়েবল কে কে আছে, ভ্যারিয়েবল আছে m1, ভ্যারিয়েবল হলো m2, ভ্যারিয়েবল হলো d। তার মানে তুমি যদি এটা বড় বাড়াও কমা, ভর যদি বাড়াও কমা, তাহলে বলও বাড়বে কমবে। কিন্তু তুমি যদি ডি বাড়াও, বল কি বাড়বে, না, বল কিন্তু কমবে, কারণ এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা যদি বাড়ে এটা কমবে, এটা যদি এটা যদি কমে এটা বাড়বে, বুঝছো, ঠিক আছে। তারপর তারপরে আমরা অভিকর্ষ এবং অভিকর্ষ স্তর নিয়ে আলোচনা করব। আমরা সূত্রটা পাশে দিয়ে লিখে রাখি, তো তোমরা দেখতে 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 দেখবে মুখস্থ হয়ে গেছে। F is equal to G into m1 m2 by d square। এখন আমরা বল নিয়ে যদি আলোচনা করি, বলের একটা মানে কি বলে বিখ্যাত সূত্র আছে। বিখ্যাত সূত্র কি, F is equal to me, বুঝছো। এটা তোমরা অনেক জায়গায় দেখতে পারবা, বেশিরভাগ ওই বইয়ের প্রচ্ছদে আছে না, বইয়ের প্রচ্ছদে দেখা থাকে অনেক সময়। তাহলে F is equal to me, বুঝছো। এখন F is equal to me কিভাবে আসছে সেটা আমরা অন্য সেটার জন্য আলাদা ক্লাসও লাগবে হয়তো বা। তো আপাতত মনে রাখো F is equal to me, এটা হলো বলের সূত্র। যে কোনো বল, একদম যে কোনো বল আমরা F is equal to me দিয়ে এক্সপ্লেন করতে পারি। সব বল না, এটা হলো কি বলে ধ্রুবক বল হতে হবে। পরিবর্তনশীল বলের ক্ষেত্রে এখানে একটু হিজিবিজি টাইপের আছে, যাই হোক এটা তোমাদের ব্যাপার না, তোমাদের সবকিছু এফ ইজ ইকুয়াল টু এম দিয়ে হিসাব করতে পারবো। তো এ এফ আর এফ সেম না, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি এম এ ইজ ইকুয়াল টু জি এম এম বাই ডি স্কয়ার। এখানে একটু সমস্যা হতে পারে এম নিয়ে, তাহলে আমরা এটাকে সহজ করার জন্য মনে করি এটা হলো এম,
আর এই বড়টা হলো বড় এম। তাহলে এখানে একটা এম দেব, আর এটা হলো বড়। এখন একটা কনফিউশন হতে পারে, একটা কনফিউশন হবে, সেটা হলো এখানে আমরা কোন এম দেব। এখানে তো আমি ছোট এম দিছি আর কি, এখানে আমরা কোন এম দেব বুঝছো। এখানে এখানে আমরা কোন এম দেবো সেটা নির্ভর করে কি জানো, আমরা কার পার্সপেক্টিভ, আমরা কার থেকে হিসাব করতেছি। মনে করো তুমি পৃথিবীতে দাঁড়ায় আছো, এখন তুমি পৃথিবীর জন্য এই সমীকরণটা লিখবে, পৃথিবীর জন্য এই সমীকরণটা লিখবা। এখানে এম কোনটা, এটা হলো পৃথিবীর ভর, এটা হলো তোমার ভর, বুঝছো। এখন এখানে কোন ভরটা হবে জানো, তুমি যেখান থেকে হিসাব করতেছো, তুমি নিজের থেকে হিসাব করতেছো না, তুমি নিজের থেকে হিসাব করতেছো না, তার মানে এখানে এম হবে নিজেরটা, মানে স্মল এম, বুঝছো এটা। ঠিক আছে, তুমি যদি পৃথিবীর সাপেক্ষে হিসাব করো তাহলে এখানে বড় এম হবে, বুঝছো। এখন এ এম আর এম সেম সেম না, সেম সেম হলে আমরা এটাকে কেটে দিতে, মানে কেটে বলতে মুছে দিতে পারি। এখানে যদি আমরা এটা মুছে দিই তাহলে কি দাঁড়াইছে, এ, এখানে এ দাঁড়াইছে, এখানে এ দাঁড়াইছে জি এম বাই ডি স্কয়ার। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে যে অভিকর্ষ ত্বরণটা আসছে, অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ বল, অভিকর্ষ ত্বরণ, এই অভিকর্ষ ত্বরণটা আমরা কিন্তু এ দিয়ে লিখি না, এটাকে আমরা লিখবো জি দিয়ে। এখন বুঝতে পারো হ্যাঁ জি দিয়ে কেন লিখবো, কারণ অভিকর্ষ ত্বরণ অথবা অভিকর্ষকে ইংরেজিতে গ্র্যাভিটি বলে, গ্র্যাভিটি। এখন গ্র্যাভিটির ভিতরে জি আছে, সেই জি কে আমরা এখানে নিয়ে এসেছি, সেই জন্য জি ইজ ইকুয়াল টু জি এম বাই ডি স্কয়ার, বুঝছো। এখানে জিটা কি, জিটা অভিকর্ষ ত্বরণ, এফটা কি অভিকর্ষ বল, এমটা কি তোমার ওজন বা তুমি যার ইয়া মাপতে চাইতেছো। এখন একটা জিনিস ভাবো, এখানে আমরা অভিকর্ষ ত্বরণ পৃথিবীটা কিভাবে হিসাব করতে পারি, অথবা এটার বৈশিষ্ট্যটা কি। একটা জিনিস খেয়াল করে দেখবা, তার আগে যে আমরা হিসাব করছিলাম সেটার ভিতরে এম ছিল দুইটা, এখানে এম চলে আসছে একটা, সেটা কার, সেটা হলো শুধু এটা পৃথিবীরটা, হচ্ছে পৃথিবীর বড় বস্তু যেটা আছে পৃথিবীরটা, সেটা চলে আসছে। তার মানে কি, তুমি অথবা মনে করে এই কলমটা অথবা আমি, আমাদের দুজনের উপর জি সেম, এফ কিন্তু আলাদা, কারণ এফ এর উপর এম নির্ভর করে, সরি এম এর উপর এফ নির্ভর করে, কিন্তু জি, জি এর ক্ষেত্রে তার উপর যে কোনো বস্তু হোক, এখানে তো বস্তুর ভরই নেই, তার মানে যে কোনো বস্তু হোক সেটা সবার জন্য সেম হবে না, কারণ এখানে শুধু এম আছে। তার মানে আমরা যদি পৃথিবীর ক্ষেত্রে হিসাব করি, পৃথিবীর যে কোনো জায়গায় জি সেম হওয়ার কথা, কিন্তু পৃথিবীর সব জায়গায় জি সেম হয় না। কেন, কারণ কি, আমরা যদি পৃথিবীর সব জায়গায় জি সেম করতে চাই তাহলে সেটা, এটা গোল না, যাই হোক মনে করে এটা গোল, মানে এটা একদম সুষম গোল বলের মতো, তাহলে বলের মতো হিসাব করতে হবে। কিন্তু পৃথিবী কি গোল, পৃথিবীতে একটু কানেক্টর চ্যাপ্টা না, পৃথিবী যাই হোক এরকম কিছু একটা হবে, বুঝছো, পৃথিবী খানিকটা চ্যাপ্টা। এখন এদিকে যে, ও আমরা এখানে যা হিসাব করি সেটা হলো সেন্টার অফ মাস, মানে যে এটার ভিতরে আমরা, যে বিন্দুর ভিতরে আমরা ধরে রাখতে পারি যে বস্তুর সব ভর জমা আছে। এখন সেন্টার অফ মাসটা মানে কি, মনে করো এটার ভিতরে সব জায়গায় ভর আছে না, সব জায়গায় কিন্তু ভর আছে, কিন্তু তুমি যদি এখানে তুমি যদি এখানে আঙুল রাখো, এখানে যদি আঙুল রাখে ব্যালেন্স করো, তাহলে এটা ব্যালেন্স হয় না। তার মানে কি, এটা সেন্টার অফ মাস হলো এখানে, এটা সেন্টার অফ মাস হলো এখানে। এটা আরেকটা সুন্দর করে ইয়া দেখতে পারবা, সেটা কি জানো, মনে করো তুমি এটাকে ছুঁড়ে ফেলছো, এবার ছুঁড়ে দিলে এই সেন্টার অফ মাসটা আছে না, সেন্টার অফ মাসটাকে কেন্দ্র করে কিন্তু পুরা কলমটা ঘুরবে, বুঝছো। এটা সব কিছুর ক্ষেত্রে, সব বস্তুর ক্ষেত্রে এটা প্রযোজ্য। তুমি মনে করো এই ডাস্টারটা নিছো, ডাস্টারটার এখানে হলো সেন্টার অফ মাস, এখান এখন যদি ডাস্টারটাকে এভাবে ঘুরাও তাহলে কিন্তু এই সেন্টার অফ মাসটাকে কেন্দ্র করে পুরো ডাস্টারটা ঘুরবে। এটা একটা আহ ভালো বেসিক, এটা তুমি মাথায় রাখতে পারো। যাই হোক, এখন এই সেন্টার অফ মাস থেকে সবকিছু যেহেতু হিসাব করে, তাহলে আমরা যে দূরত্ব, এই ডি যে দূরত্ব, এটা আমরা সেন্টার অফ মাস থেকে হিসাব করব। এখন এখানে সেন্টার অফ মাস আছে, তো আমাদের এখানে দুটা জায়গা আছে, একটা হলো উপরের দিকে মেরু অঞ্চল, আরেকটা হলো কি বলে এটা, ইকুয়েটর বা বিষুব অঞ্চল। এখন আহ এই অঞ্চল ইকুয়েটর অথবা যে মেরু অঞ্চল, এই দুটার ভিতরে আমরা কোনটা নিব। দেখো এটা কিন্তু বড়,
এটা কিন্তু ছোট। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি যে কোনটাতে জি বড় হবে, এখানে যদি আমরা G1 দিই, এখানে যদি আমরা G2 দিই, G1 বড় নাকি G2 বড়? ভেবে একটু উত্তর দাও তো। এটার ভিতরে আলাদা আলাদা কি আছে, সেটা ভাববা। তারপরে দেখবা যে জি বড় হবে না জি ওয়ান বড় হবে না G2 বড় হবে। আশা করি তুমি ভাবছো। এখন দেখো তোমারটা মিলে কিনা। প্রথমত এখানে কি কি আছে, এম, বুঝছো, ভেরিয়েবল আমরা দেখবো যেগুলা চলক। এম, এম কে পুরোটার জন্য সেম, হ্যাঁ পৃথিবীর জন্য এম সেম, তাহলে এম দুটোর জন্য সেম, ঠিক আছে আমি এখানে লিখলাম। তারপরে জি, জি তো ধ্রুবক, ধ্রুবক মানে কি সবার জন্য জি সেম। তারপরে কি আছে, ডি আছে। এখন ডি কি, এখান থেকে এখানে দূরত্ব, আর এখান থেকে এখানে দূরত্ব, এটা হলো ডি। এ ডি, এ ডি2 আর ডি1 কি সেম? ডি2 আর ডি1 কি সেম? ডি2 আর ডি1 সেম না, তার মানে এটা আলাদা হবে। এটা বুঝছো যে তুমি আলাদা হবে। এখন কোনটা বেশি হবে দেখো, জি আর ডি ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে ডি যদি বাড়ে জি কমবে, ডি যদি কমে জি বাড়বে। এখন এখানে যেহেতু ডি বড়, তাহলে এখানে জি কি হবে, ছোট হবে। আর এখানে যেহেতু ডি ছোট, তাহলে এখানে জি বড় হবে। তার মানে কি হবে, তার মানে হবে G1 is less than G2, বুঝছো, G2 বড় হবে, G1 ছোট হবে। এখন এটা যদি পৃথিবীর কাছে হিসাব করি তাহলে আসবে 9.83, আমি যদি ভুল না করি, আর এটাতে আসবে 9.78। এখন এখানে একটা মান আসে, আবার এখানে একটা মান আসে, তাহলে আমরা নিব কোনটা, আমরা হিসাব করব কোনটা? সেজন্য কি করছে জানো, এই অক্ষাংশ আছে না, এই অক্ষাংশ তো এখান থেকে শুরু করে না, এখানে যে, হ্যাঁ এখান থেকে তো শুরু করার কথা, যাই হোক ভুলে গেলাম আমি। যে অক্ষাংশ আছে না, অক্ষাংশ হলে এরকম অনেকটা, অক্ষাংশ এরকম পৃথিবীর চারপাশে এরকম কাল্পনিক কয়েকটা রেখা ধরা হয়। এখানে যে 45 ডিগ্রি অক্ষাংশটা আছে, 45 ডিগ্রি অক্ষাংশটা আছে সমুদ্র পৃষ্ঠ বরাবর, 45 ডিগ্রি অক্ষাংশে আর যে জি এর মানটা আছে সেটা আমরা আদর্শ জি এর মান হিসেবে ধরা হয়, যেটা 9.81 হিসাবে ধরা হয়, 9.81, কিন্তু আমরা ধরবো 9.8, বুঝছো, হিসাবে সুবিধার্থে 9.8। তার মানে মোরাল অফ দ্য স্টোরি কি, সেটা হলো আমাদের জি, জি হলো কি মহাকর্ষীয় অভিকর্ষ স্তর। এখন জিটা কিসের উপর নির্ভর করে, জি সেটা হলো ধ্রুবক, অভিকর্ষ ধ্রুবক, এম হলো পৃথিবীর ভর অথবা বড় কিছুর ভর, যে কোনো কিছুর ভর, আর ডিটা হলো ওটা বস্তুটা থেকে দূরত্ব তোমার। এখন এটা পৃথিবীর জন্য কত ধরবো আমরা, 9.8, যেখানে তোমাকে দেওয়া থাকবে 9.8 ধরে নিবা, বুঝছো। এখন তোমাকে তো যদি তোমাকে যদি ইয়াতে অঙ্ক দেয়, তোমাকে যদি অঙ্ক দেয় তাহলে সেখানে অনেক সময় জি দেওয়া থাকবে না, তাহলে জি কোথা থেকে ধরে নিবা, জি মুখস্থ রাখবে 9.8, বুঝছো, ঠিক আছে। এখন আহ এখন যদি আমরা আরেকটা জিনিস যাই, সেটা হলো তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার করা দরকার, তোমাদের বই কনসেপ্টটা ক্লিয়ার করছে, তুমি যদি বই পড়ো তাহলে ভালোভাবে বুঝতে পারবা, অথবা যদি আমার কথা শুনো তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবা। সেটা হলো ভর এবং ওজন নিয়ে কথা বলছে। এখন ভর এবং ওজন নিয়ে তোমাদের একটু কনফিউশন থাকতে পারে, তোমাদের কনফিউশন আশা করি থাকে না, যদি না থাকে তাহলে তো ভালো, আর যদি থাকে তাহলে শোনো ভালো করে। দেখো, ভর এবং ওজন এই দুটা কিন্তু একই জিনিস না, বুঝছো, ভর এবং ওজন, ওজন যদি আমরা দুটোটাকে সেম সেম ধরি, যে তোমার ভর কত, আমরা জীবনে এটা বলি যে তোমার ভর কত, আমরা যদি বলি যে তোমার ওজন কত, তো তোমার ওজন যদি 40 কেজি হয়, তোমার ওজন যদি 40 কেজি হয়, কথাটা কি ঠিক? কথাটা কিন্তু ঠিক না। কেন ঠিক না? আসলে ওজনের যে একক, কোনো কিছু কিন্তু একক অনেক বেশি ম্যাটার করে। তাহলে ওজনের যে একক সেটা হলো কেজি না, সেটা কি, সেটা হলো নিউটন, বুঝছো, ওজনের একক কিন্তু নিউটন, বুঝছো। এখন তুমি যদি 40 নিউটন বলো তাহলে কিন্তু হয় না। এখানে একটা জিনিস দেখো, এ ফিজিক্যাল এম এ, এখানে আসলে আমাদের মূল জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা কি, ওজন, ওজন একক নিউটন না, ওজনকে কিন্তু আমরা আরেক ভাবে প্রকাশ করতে পারি, সেটা কি, বল, বুঝছো, বলও কিন্তু একটা ওজন, ওজনও কিন্তু একটা বল, বলেরও একক নিউটন। এটা হয়তো তোমরা আগে জানতে না, যাই হোক, বল আর ওজন কিন্তু সেম সেম একই জিনিস।
তার মানে এটা কি, এটা ওজন, বুঝছো? এখন ওজনের ক্ষেত্রে আমরা এফ লিখি না, ওজনের ক্ষেত্রে আমরা ডব্লিউ লিখি, ওয়েট। এখন ওয়েটের থেকে ডব্লিউ আসছে, ওজন, ওজন হবে এম। আর ওজনের ক্ষেত্রে এই কোনটা কাজ করে, তোমার ওজনের ক্ষেত্রে তোমাকে কে নিচের দিকে টেনে রাখছে, পৃথিবীর ক্ষেত্রে আমরা কি বলি, অভিকর্ষ, অভিকর্ষ। আর অভিকর্ষ ত্বরণ কোনটা, অভিকর্ষ ত্বরণ হলো জি, তার মানে এখানে ত্বরণের জায়গায় হবে জি, বুঝছো? ওজনের ক্ষেত্রে হবে এটা। এটা একদম পুরা সেম, শুধু আমরা চিহ্নগুলো একটু উলট পাল্ট করে দিচ্ছি, কিন্তু চিহ্নগুলোর মানে মিনিংটাও সেম। এটা মানে হলো ত্বরণ, এটা মানে হলো ত্বরণ, এটা মানে হলো বল, এটা মানে বল। এখন এফ এর মানে বল হয়ে গেছে, ডাব্লিউ মানে ওজন, সেটাও কিন্তু বল, এটা মাথায় রাখবা। তার মানে যদি তোমাকে বলে কেউ তোমার ওজন কত, তুমি কিন্তু বলতে পারবে না যে তোমার ওজন 40 কেজি, তোমার ভর 40 কেজি, বুঝছো? তোমার কি 40 কেজি, ভর 40 কেজি। এখানে যদি 40 কেজি দাও তাহলে সেটা হবে সঠিক। এখানে ভর কি, ভর হলো এম, এমটা হলো ভর, আর ওজন হলো এফ, এখানে হলো এফ, আর এখানে হলো ডব্লিউ। এফ আর ডব্লিউ কিন্তু সেম, এটা আগে আগে বলে দিতেছি, এফ আর ডব্লিউ কিন্তু সেম। এখন এখানে যে এমটা আছে, এমটা কিন্তু আসলে ভর, বুঝছো? আর ডব্লিউ যেটা অথবা এফ যেটা আছে সেটা হলো ওজন। তো আমরা ভর থেকে কিভাবে ওজনে কনভার্ট করতে পারি, এটা হলে আমাদের আজকের ক্লাস শেষ। তারপর আমরা পরের ক্লাসে বাকিগুলো করব। দেখো, ভর থেকে আমরা কিভাবে ওজনে কনভার্ট করতে পারি সেটা হলো, এখানে দেখো ডব্লিউ, সেটা হলো ওজন, ইজ ইকুয়াল টু এম ইনটু জি, ইনটু জি। তার মানে কি, তোমার ওজন কি কিসের কিসের উপর নির্ভর করতেছে, তোমার ওজন নির্ভর করতেছে তোমার ভরের উপর আর তোমার ত্বরণের উপর, মানে তুমি যে জায়গায় আসো, তোমার যে স্থান আছে সেখানে যে ত্বরণটা আছে তার উপর নির্ভর করে। এখন একটা জিনিস ভাবতে পারো তুমি, আচ্ছা যেহেতু এটা ত্বরণের উপর নির্ভর করে, আর ত্বরণ তো পৃথিবীর সব জায়গায় সেম না, তার মানে তোমার ওজনও সব জায়গায় সেম হবে না, এটা মাথায় রাখতে পারো, বুঝছো? তো আমরা যে বলি তোমার ওজন 40 কেজি, 40 কেজি আসলে ভর, এই ভরটা কিন্তু সবসময় সেম, তুমি পৃথিবীর যে জায়গায় যাও, মহাকাশের যে জায়গায় যাও, তোমার ভরটা কিন্তু সেম হবে, কিন্তু তোমার ওজন কিন্তু সেম হবে না। কারণ কি, ওজন তোমার জি এর উপর নির্ভর করে, সব জায়গায় কিন্তু জি সেম না। আমাদের পৃথিবীতে জি সেম না, তোমাদের কি বলবো, পৃথিবীতে যদি জি সেম না থাকে আর অন্য জায়গাও জি সেম না, আর জি যদি সেম না থাকে তাহলে কি হবে, তোমার ওজনও কিন্তু সেম হবে না। এখন আমরা এখন তোমার কি করব, তোমার ভরকে, তোমার ভর হলো 40 কে আমরা ওজনে কনভার্ট করবো, 40 কে ওজনে কনভার্ট করার জন্য তোমার যে পরিবেশের অগ্নিশ ত্বরণ আছে সেটা দিয়ে গুণ দিবা, তাই এখানে যা আসবে সেটা বসে দিবা, ঠিক আছে? তাহলে এখানে সামারি কি, এখানে সামারি হলো, আমরা যে ভর ইউজ করি আর যে ওজন ইউজ করি, দুটোটা কিন্তু আমরা একসাথে একই রকম ইউজ করি আর কি, সেটা কিন্তু আসলে সেম না। তো তুমি যদি এখন দোকানদারকে যাই বলো, আমাকে এত 1 কেজি ভরের চাল দেন, 1 কেজি ভরের চিনি দেন, তাহলে কিন্তু সে তোমার মারবে হয়তো বা, কারণ সে বুঝবে না। তো সেখানে আমরা কনভেনশনাল স্টাইলে সেটা আমরা বলতে পারি। কিন্তু যদি আমরা পদার্থবিজ্ঞান অথবা বিজ্ঞানের পার্টে চলে আসি, অনেক সময় জীববিজ্ঞান অথবা কেমিস্ট্রিতেও, কেমিস্ট্রিতে না জীববিজ্ঞানে ওজনটা ভুলভাবে ইউজ হয়। যাই হোক, এখন আম, কি বলেন, তাহলে ওজন আর ভর যেহেতু সেম না, তোমাদের কনভার্সনটা মাথায় রাখতে হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি, ঠিক আছে? আশা করি তোমরা এই পুরো কনভার্সনটা একদম ঠিক পেটের ভিতরে অথবা মাথার ভিতরে ঢুকে গেছে, তোমরা এটা আর জীবনে ভুলবে না। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা যে বাকি অংশটা আছে অধ্যায়ের সেটা মেবি, হ্যাঁ আগামী ক্লাসে শেষ হয়ে যাবে, লিফট টিফট যা আছে সবকিছু আগামী ক্লাসে তোমরা একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আগামী ক্লাস পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ক্লাসটা করো, ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।